ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞান বার্তা। আজকে আমি তোমাদের সঙ্গে কারেন্ট ইলেকট্রিসিটির পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং আজকের আমার যে বিষয়টা সেটা হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। পার্ট 1টা আমি এর আগে আলোচনা করে দিয়েছি, কুলম্বের সূত্র ছিল, ঠিক আগের পার্টটাই আমার ইউটিউবের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু আগের পার্টটা এটা দেখার আগে আগের পার্টটা দেখে নিও। তাহলে দেখো, আমি এই বোর্ডের ঠিক এইখানে ও বিন্দুতে আমি একটা সর্ববৃহৎ চার্জ প্লাস কিউ নিলাম এবং এর থেকে ঠিক কিছু দূরত্বে এ বিন্দুতে আরেকটি চার্জ নিলাম যেটা হচ্ছে প্লাস কিউ ওয়ান। তাহলে এরা পরস্পরের উপর কী বল প্রয়োগ করবে? এরা পরস্পরের উপর একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, যার মান আমরা ধরে নিচ্ছি F1 এবং যার ডিরেকশন হচ্ছে OA বরাবর। তাহলে F1 বল প্রয়োগ করলো কোন বরাবর? OA বরাবর, এবং এটা হচ্ছে কি বল? বিকর্ষণ বল। এবার এই ও বিন্দুর ঠিক নিচে আমি আর একটা বিন্দু নিলাম বি, এবং এখানে যেটা একটু বড় করে লিখি, বি বিন্দু নিলাম এবং এখানে আমরা আরেকটা চার্জ কনসিডার করলাম, সেটা হচ্ছে মাইনাস কিউ টু। তাহলে সেটা এই প্লাস কিউর ওপর এরা দুজনে পরস্পরের ওপর কী বল প্রয়োগ করবে? যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং এরা পরস্পরের ওপর আকর্ষণ বল প্রয়োগ করবে এবং যার ডিরেকশন হবে BO বরাবর। এটা হচ্ছে আকর্ষণ বল। তাহলে নিশ্চয়ই এই যে এরা যদি না থাকতো, এরা যদি এই কিউ ওয়ান কিউটা যদি অ্যাবসেন্ট থাকতো, তাহলে এর এই বোর্ডের এখানে নিশ্চয়ই কোনো একটি ভৌত রাশি ছিল, যার কারণে যখন আমরা এই কিউ ওয়ান এবং কিউ টু দুটো চার্জকে এ এবং বি বিন্দুতে রাখলাম, তারা কি করলো? এই প্লাস কিউ এর জন্য বা এখানে নিশ্চয়ই কোনো একটা ভৌত রাশি ছিল, যার জন্য তারা একটা বল অনুভব করলো। এই ভৌত রাশিটিকে আমরা বলছি, কি বলছি? এই ভৌত রাশিটিকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, যেটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। এই যে এইবার যে আমরা ইলেকট্রিক ফিল্ড পেলাম, এরপরেই আমরা আর একটা ভৌত রাশির সম্বন্ধে শিখব, সেটা হচ্ছে তড়িৎ বিভব। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সব কনসেপ্ট, এগুলো কিন্তু তোমাদের ধারণাটা প্রত্যেকে কিন্তু ক্লিয়ার করে নিও। এটা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে কেউ যদি বলে, তাহলে স্যার তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা কী হবে? দেখো, সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা আগে ব্যাপারগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি সংজ্ঞাটা একবার বুঝিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। তাহলে একটি আধানকে কোনো স্থানে রাখলে, যেমন কিউ প্লাস কিউ আধান থেকে যে আমরা ও বিন্দুতে রাখলাম, সেই আধানটি তার চারপাশে এমন একটি ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে। এই যে কিউ এর চারপাশে একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি হয়েছে, যেখানে অন্য কোনো আধানকে রাখলে সেই আধানটি একটা তড়িৎ বল অনুভব করে, সেটিই হচ্ছে এই তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের পরেই আমরা তড়িৎ বিভবের কনসেপ্টটা পাবো। সেটা কি? এটা বোঝার জন্য আমরা কিউ আধানের যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, কিউ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, অবশ্যই পজিটিভ কিউ আধানের জন্য যেখানে সৃষ্টি হয়েছে, সেখানে একটি একক ধনাত্মক আধান, ঠিক এর ওপরে ডি বিন্দুতে আমরা আরেকটি একক ধনাত্মক আধান, মনে রাখবে প্লাস ধনাত্মক আধান কে যদি আমরা এই প্লাস কিউ এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সরি একটু ছবিটা ইয়ে হলো, এটাকে যদি আমরা প্লাস কিউ এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এই আধানটাকে, ঠিক আছে? তাহলে কি এরা পরস্পরের উপর কি বল প্রয়োগ করবে?
পরস্পরের ওপর বিকর্ষণ বল প্রয়োগ করবে, তাই তো? কারণ এই যে ডি বিন্দুতে আমরা যে একক ধনাত্মক আধানটা নিয়েছি সেটাও ধনাত্মক, এই কিউ আধানটাও ধনাত্মক, তাহলে বিকর্ষণ বল প্রয়োগ হবে। তাহলেও তবুও যদি আমরা এটাকে কিউ আধানের দিকে নিয়ে যেতে চেষ্টা করি, তাহলে এই আধানটার ওপর এর বিরুদ্ধে একটা বল প্রয়োগ করে আমাকে আসতে হবে, মানে একটা কৃতকার্য করতে হবে। এই কৃতকার্যটাই ধরলাম আমি ই বিন্দু পর্যন্ত, এই ই বিন্দুতেই যদি কৃতকার্য মানে ই পর্যন্ত যদি নিয়ে আসি, তাহলে এই যে আমি কার্য করলাম ডি থেকে ইতে আসার জন্য, সেটা এই ই বিন্দুতে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকবে, স্থিতি শক্তি হিসাবে এই ই বিন্দুতে সঞ্চিত থাকবে। এবং এই সময় যদি আমরা ই বিন্দুটাকে ছেড়ে দিই, মানে আমি যে এর এগেনস্টে, মানে এখানে যে বিকর্ষণ বল কাজ করছে এর এগেনস্টে যে কৃতকার্য করে নিয়ে এলাম, টানতে টান থেকে এর কাছে নিয়ে এলাম বাধাগুলোকে অতিক্রম করে, এবার এটাকে আমরা যদি ছেড়ে দিই, তাহলে যে এই কৃতকার্যতা স্থিতিশক্তি রূপে ই বিন্দুতে সঞ্চিত ছিল, সেটা কী হবে, ছিটকে এই ডি এর দিকে চলে যাবে, মানে এর ডাইরেকশন তখন ওডি বরাবর বা ইডি বরাবর চলে আসবে। তাহলে এই ই বিন্দুতে সঞ্চিত স্থিতিশক্তিটা কি হবে, এখানে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। কেন? এই যে কারণ যে এই যে কিউ আধানটি একক ধনাত্মক আধানের উপর বিকর্ষণ বল প্রয়োগ করছে। ঠিক আছে, তাহলে এই আধানটা আমার ইডি পক্ষে গতিশীল হতো, অর্থাৎ এর মধ্যে যে স্থিতিশক্তি জমেছিল তা গতিশক্তিতে রূপান্তরিত হলো। এবং আমরা আর একটা খুব ভালো জিনিস নবম শ্রেণীতে আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, সেটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি এবং গতিশক্তি সম্বন্ধে আমরা ক্লাস 9-এ জেনে এসেছি। এবং অভিকর্ষীয় স্থিতিশক্তির ক্ষেত্রে ভূমিতে অভিকর্ষীয় স্থিতিশক্তি কিন্তু শূন্য ধরা হয়। যেমন আমরা ভূমিতে যেমন অভিকর্ষীয় স্থিতিশক্তি শূন্য ধরেছিলাম, ঠিক একই রকমভাবে তড়িতের ক্ষেত্রেও একক ধনাত্মক আধানটির অসীমে স্থিতিশক্তি শূন্য ধরে নেওয়া হয়। এই যে আমরা একক ধনাত্মক আধানকে যদি অসীমে যদি কল্পনা করি, তাহলে অসীমে একক ধনাত্মক আধানের জন্য যে স্থিতিশক্তি, ঠিক আছে, তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তির মতোই এই ধনাত্মক আধানটির অসীমে স্থিতিশক্তি শূন্য। অসীম আমি এখানে লিখে নিলাম, অসীমে স্থিতিশক্তি শূন্য ধরা হয়, 0 ধরা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকেই আমরা কিন্তু তড়িৎ বিভবের সংজ্ঞা পেয়ে যাব। কীরকম দেখো, তাহলে অসীম দূরত্ব থেকে, ধরে নিই ডি বিন্দুটা অসীমে আছে, এই অসীম দূরত্ব থেকে একটি যদি একক ধনাত্মক তড়িতাধানকে, এখানে যদি একটা একক মানে ধরে নিয়েছিলাম যে একক ধনাত্মক তড়িতাধানকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করা হয়, এটা তো তড়িৎ ক্ষেত্রের মধ্যেই পড়ছে, ই বিন্দুটা ধরে নিলাম এটা ই বিন্দুটা তড়িৎ ক্ষেত্রের মধ্যেই পড়ছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয়, তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে মানে ই বিন্দুতে, এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে মানে ই বিন্দুতে কি বলা হচ্ছে, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, এবার দেখো আমি ধরে নিলাম অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কৃতকার্য করতে হলো আমাকে ভি। অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে আনতে আমার কৃতকার্য করতে হলো ভি। তাহলে এই ভিটা কি, তাহলে ওই ভিটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে যে বিন্দুতে আনলাম সেটাই হচ্ছে সেই বিন্দুতে
সেই বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে কৃতকার্য যদি ভি হয় তাহলে সেই বিন্দুতে সেটাই হচ্ছে তার তড়িৎ বিভব। এবার দেখো আমরা আরও কিছু কিছু ধরে নিচ্ছি, যেমন তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা দুটো বিন্দু নিয়েছি, দুটো বিন্দু নিব, এবং ওই বিন্দুতে আমরা বিভবটাও ধরে নিব। আমরা একটা ছবি আঁকছি, যে ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু নিলাম, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে এস। এটা ধরলাম এস আর এটা ধরলাম আর। এটার বিভব হচ্ছে ভিএস, এটার বিভব হচ্ছে কত, ভি আর। তাহলে এটাকে আমরা একটা সংযোগ সরলরেখা দ্বারা যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে অসীম থেকে এই এস বিন্দুতে আনতে কৃতকার্য কত করতে হচ্ছে আমাকে, তাহলে ভিএস। অসীম থেকে এই এস বিন্দুতে আনতে কৃতকার্য কত করতে হচ্ছে, কৃতকার্য করতে হয়েছে ভিএস। আবার আর বিন্দুতে আনতে কৃতকার্য কত করতে হয়েছে, আর বিন্দুতে আনতে কৃতকার্য করতে হয়েছে আমার আর বিন্দুর জন্য ভি আর। ঠিক আছে, এবার একটা একক ধনাত্মক আধানকে, মাইন্ড ইট, এবার যদি একটা একক ধনাত্মক আধানকে আমরা আর থেকে এস বিন্দুতে নিয়ে যাই, মানে একক ধনাত্মক আধানকে এই যে আর বিন্দু, এই আর বিন্দু থেকে যদি এস বিন্দুতে নিয়ে যাই, তাহলে আমাকে কত কৃতকার্য করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কৃতকার্য হবে ভিএস মাইনাস ভিআর। এটাকে আমরা সংক্ষেপে ধরে নিই ভিএসআর। ঠিক আছে, তাহলে সেটা হয়ে গেল ভিএসআর। এবার যেখানে ভিএসআর হলো এস এবং আর বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, এই যে কৃতকার্যটা হলো ভিএস মাইনাস ভিআর, এই দুটো ডিফারেন্সটাই হচ্ছে বিভব প্রভেদ। তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ কিন্তু সম্পূর্ণভাবে এক নয়, এই দুটোর মধ্যে বিভবের ডিফারেন্সটাই হচ্ছে বিভব প্রভেদ। ঠিক আছে, এটা গেল একক আধানকে আনতে কৃতকার্য। এবার যদি এখানে একক ধনাত্মক আধানকে না নিয়ে আমরা যদি কিউ ধনাত্মক আধানকে যদি নিয়ে যাই আর থেকে এসে, সেই ক্ষেত্রে কৃতকার্য কত হবে, কিউ আধানের জন্য, কিউ আধানের জন্য সেই ক্ষেত্রে কত হবে, সেই ক্ষেত্রে কৃতকার্য মানে ডাব্লু ইকুয়াল টু হবে কিউ ইন্টু ভিএস মাইনাস ভিআর, মানে হয়ে গেল কিউ ভিএসআর। তাহলে এখান থেকে আমরা তড়িৎ বিভবটা বের করতে পারবো, তার মানে ভিএসআর ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, ডাব্লু বাই কিউ, ডাব্লু বাই কিউ। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রাশিমালা, এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে। এইবার এই যে আমরা ভিএসআরটা পেয়ে গেলাম, তড়িৎ বিভবটা পেয়ে গেলাম, এবার এই সমীকরণ থেকে কিন্তু আমরা এর এককও বের করতে পারি। যেমন এখান থেকে 1 ইএসইউর সংজ্ঞা দিতে পারে, এখান থেকে 1 ভোল্টের সংজ্ঞা দিতে পারে। এই সব সংজ্ঞাগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা কিন্তু ব্যাপারগুলো ভালো করে বুঝে নাও, আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা কিন্তু ভালো করে বুঝে নাও। এবার যদি আমরা সিজিএস পদ্ধতিতে যদি এর এককটা নির্ণয় করি বা 1 ইএসইউটা যদি নির্ণয় করি, কীভাবে এলো 1 ইএসইউ এর যে এককটা 1 ইএসইউ হবে সেটা যদি নির্ণয় করি, তাহলে কীভাবে হবে, ভিএসআর ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। তাহলে ডাব্লু এর সিজিএস পদ্ধতিতে একক কি, কৃতকার্যের একক কি, 1 আর্গ। ঠিক আছে, আর কিউ এর একক কত হবে, 1 কুলম্ব, 1 এসআই পদ্ধতি হলো 1 ইএসইউ। তাহলে এর একক কত হবে, ডাব্লু বাই কিউ। তাহলে সেটা হয়ে গেল 1 ইএসইউ
এটা ইউ, 1 ESU বিভব। ঠিক আছে, W/Q মানে কি 1 আর্ক বাই 1 ESU, সেটাকে আমরা বলি 1 ESU বিভব। ঠিক আছে, এবার এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে কী হবে, এবার আমরা বলছি এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে একই রকমভাবে W/Q। এসআই পদ্ধতিতে মানে কৃতকার্যের একক কি, W এর একক হচ্ছে 1 জুল। ঠিক আছে, এবং আমার কিউ এর একক কি, মানে চার্জের একক, চার্জের একক হচ্ছে কিউ এর একক হচ্ছে চার্জ, কিউ, কিউ এর একক হচ্ছে 1 কুলম। ঠিক আছে, তাহলে বিভবের একক কত হবে, ভি, এটাকে SR ধরেছি, VSR, তাহলে এর একক কত হবে 1 জুল পার ওয়ান কুলম, সেটাকে বলা হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, এই আধানগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং অঙ্ক করার জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা VSR = W/Q পেলাম, ঠিক আছে, এইটা দিয়ে কিন্তু পরীক্ষায় মাধ্যমিকেও অনেক অঙ্ক এসছে, উচ্চ মাধ্যমিকেও এসছে। এরপরে আমরা এটা নিয়ে একটা অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো এখানে একটি খুব সুন্দর অঙ্ক দিয়েছে, অঙ্কটা দেখো আমি একবার পড়ে দিচ্ছি। একটি বিন্দুতে 100 ESU 100 ESU তড়িৎ-আধান রাখা হলো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে 20 সেন্টিমিটার দূরত্বে আনতে। আর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটি একক ধনাত্মক আধানকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কী পরিমাণ কার্য করতে হবে। মানে 1 নম্বর এবং 2 নম্বর দুটোই ক্ষেত্রে আমাকে কৃতকার্যের মানটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে সেটাকে বলে বের করে নিই। তাহলে এখানে দেওয়া আছে Q1 সমান হচ্ছে 100 ESU, আর আরটা দেওয়া আছে সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। দেখো এখানে আমাকে কি বের করতে হবে, W মানে কি কৃতকার্য। কৃতকার্য ইকুয়াল টু আমরা কি জানি, ক্লাস 9এই পড়েছি, সরি, কৃতকার্য ইকুয়াল টু আমরা জানি বল ইন্টু সরণ। ঠিক আছে, মানে হচ্ছে F ইন্টু R। তাহলে এইটা করতে গেলে কিন্তু আমাকে আগে এফটা বের করতে হবে, এবং এফ আমি কোথা থেকে বের করতে পারবো, এফ বের করতে পারলে আমাকে কুলম্বের সূত্রে যেতে হবে। কুলম্বের সূত্রটা আমরা কী পেয়েছিলাম, F = K Q1 Q2 বাই R²। সিজিএস পদ্ধতিতে কে এর মান, এটা সব সিজিএসে আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে কে এর মান কত 1। Q1টা আমি ধরে নিলাম 100 ESU, Q1টা হচ্ছে 100 ESU। Q2 কত, Q2 বলে দিয়েছে, দেখো Q2 বলেছে একক ধনাত্মক আধান। একক ধনাত্মক আধান মানে কি, ওর মান হচ্ছে 1, তাই এটাও লিখে দিলাম 1 বাই হচ্ছে R²। R² মানে কত 20, তাহলে হচ্ছে 20², তার মানে হচ্ছে 100 × 20² মানে হলো 400, 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 1/4। এটা কি হবে, বলের একক কি জানো তোমরা? দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। ঠিক আছে, এবার দেখো আমাকে বের করতে বলেছে কৃতকার্য। তাহলে কৃতকার্য কত হবে, এই ইকুয়েশনটা বসিয়ে দিব, 1 নম্বর ইকুয়েশন। তাহলে W = কত হবে, এফ এর মান বলে দিয়েছে 1/4, আর আর এর মান হচ্ছে 20, তাহলে হলো 5 কি 5 আর্গ, ERG আর্গ। দেখো এটা কিন্তু সিজিএস পদ্ধতিতে কৃতকার্যের একক। ঠিক আছে, এবং আমি বলে রাখি এটা 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা আমি বলেছি, 1 নম্বর দিয়েছে, 2 নম্বরটাও বলছি। তার আগে আমি একটা জিনিস বলে দিই, এই প্রবলেমটা কিন্তু ক্লাস 12 থেকে নেওয়া হয়েছে, ছায়াপ্রকাশের পরে প্রবলেম সেট নাম্বার 1 অনুশীলনীর প্রশ্ন। তোমরা ক্লাস 12 বলে ঘাবড়ে যাবে না, কারণ এখন যা মাধ্যমিকের কোশ্চেনের স্ট্যান্ডার্ড, তাতে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু মাধ্যমিকে দিতেই পারে। এটা কোনো আউট অফ সিলেবাস না, কোনো ক্লাস 12-এর না, 12-এর হলেও এই কোশ্চেন ক্লাস 10-এর জন্য কিন্তু যুক্তিযত।
এবং কোশ্চেনের মান কিন্তু সেইভাবেই পরিবর্তিত হচ্ছে। যাই হোক, দ্বিতীয় নম্বর বলেছে দেখো একটি একটি একক ধনাত্মক আধানকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণবৃত্ত পথে ঘুরিয়ে আনতে কী পরিমাণ কার্য হতো। তাহলে আমি একটা বৃত্ত আঁকলাম যার ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে কি করছি, এখান থেকে শুরু করে আবার ঘুরে গিয়ে এখানে আসছি। তাহলে সেই ক্ষেত্রে সরণ কত হবে, আর এর মান হচ্ছে 0। আমি এফটা পেয়েই গেছি। হ্যাঁ, এফটা কত পেয়েছি, এফ পেয়েছি 1/4। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে, বল ইন্টু সরণ, মানে এফ ইন্টু আর, মানে হচ্ছে এফ কত 1/4 ইন্টু 0, তাহলে হচ্ছে 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আরেকটি অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো আমার সেকেন্ড প্রবলেমটা যেটা হচ্ছে 15 কুলম্ব একটি তড়িৎ আধানকে দুটি বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে 45 জুল কার্য করতে হলো। মানে বলে দিয়েছে 15 কুলম্ব তড়িৎ আধান একটি থেকে অপরটিকে নিয়ে যেতে 45 জুল কার্য করতে হলো, তাহলে বিন্দু দুটোর মধ্যে বিভব পার্থক্য কত। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমি এখানে লিখে নিই। তাহলে কিউ ইকুয়াল টু দেওয়া আছে তোমার 15 কুলম্ব। কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু দেওয়া আছে 45 জুল। তাহলে আমরা কি জানি, আমরা জানি ঠিক আছে, কি জানি ভি ইকুয়াল টু সূত্র থেকে পেয়েছি W/Q। ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান হচ্ছে 45, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 15। তাহলে কেটে গেল, তাহলে হলো 3 কি 3 ভোল্ট। ঠিক আছে। তবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে সেগুলো তোমরা বন্ধুদের মধ্যে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।